উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো যে ইতিহাস নিয়ে যারা মান 8-এর প্রশ্ন কি পড়তে হবে যারা চিন্তা করছো তাদের বলবো যে এই চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে অন্তত একবার এই ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে মান 8-এর কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে আমি বলছি। সেই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা 100% ইতিহাস থেকে কিন্তু মান 8-এর প্রশ্ন কমন পাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দিও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনটি পাওয়ার জন্য। এমসিকিউ এসিকিউ থেকে কী পড়তে হবে তার ভিডিও আমি অনেক আগে এনেছি, সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে সেই এমসিকিউ এসিকিউর ভিডিওটি অবশ্যই দেখো, কেননা এমসিকিউ এসিকিউ কিন্তু তোমরা ওখান থেকেই কমন পাবে, সেটিও 100%। তা তোমরা দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের মান 8-এর প্রশ্ন বলে দিয়েছি। তাহলে দেখে নাও উচ্চ মাধ্যমিক সাজেশন 2024 ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সবার আগে বলি তোমাদের এখানে ক বিভাগ এবং খ বিভাগ বলে ভাগ করা থাকবে প্রশ্নগুলো। তা প্রথম অধ্যায় থেকে ক বিভাগের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, অথবা দিয়ে জাদুঘর বলতে কী বোঝো? আধুনিক ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো? মিউজিয়ামে জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু একটা না একটা প্রশ্ন আসবেই, স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। স্মৃতিকথার সংজ্ঞা দাও, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? 4 নম্বর প্রশ্ন, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। তাহলে তোমরা যদি খুব বেশি প্রশ্ন পড়তে না চাও তাহলে তোমরা কি করো না, প্রথম প্রশ্ন এই জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এবং মিথ বা লিজেন্ড বলতে কী বোঝো? এই প্রশ্ন দুটো অবশ্যই ভালো করে পড়ে যাও। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়তে হবে, প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এখানে যে 3টি প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তো তোমরা 100% গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, কেননা এটা তোমরা 100% পাবেই পরীক্ষায়। এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন আসবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। তাই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, অথবা তৃতীয় অথবা চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে। তা ভারতের রেলপথ বিস্তারের কারণ এবং ফলাফল আলোচনা করো, অথবা দিয়ে ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী? ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলো লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাবগুলি কী ছিল? 4 নম্বর প্রশ্ন, ভারতীয় অবশিল্পায়নের কারণ কী ছিল? ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো, অথবা দিয়ে অবশিল্পায়ন কাকে বলে, এর কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে তোমরা যদি এখান থেকে অল্প বিস্তর কিছু প্রশ্ন পড়তে চাও তাহলে প্রথম প্রশ্নটা অবশ্যই পড়বে, ভারতের রেলপথ বিস্তার কারণ এবং তার ফলাফল আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের অবশিল্পায়ন কারণগুলি কী ছিল এবং ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তৃতীয় অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। তা তোমাদের বলবো যে তোমরা এই ক্যান্টন বাণিজ্যটা ভালো করে পড়বে, এটা কিন্তু আসবেই আসবে। এবং তার সাথে তোমরা ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এই দুটো প্রশ্ন, তাহলে প্রথম প্রশ্ন ক্যান্টন বাণিজ্য এটা, আর দ্বিতীয় প্রশ্ন এটা, এই দুটো যদি ভালো করে পড়ো তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে চতুর্থ অধ্যায় থেকে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, লখনৌ চুক্তির শর্তাবলীগুলি আলোচনা করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে না, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কী? এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের কী প্রতিক্রিয়া ছিল? 3 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? তা এই অধ্যায় থেকে যদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলি আমি, তা তোমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আসার সম্ভাবনা রয়েছে। এবং লাস্টের প্রশ্নটা 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী এবং এই আইনের গুরুত্ব কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ো তোমরা কিন্তু পঞ্চম অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। তারপরে দেখো
ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়তে হবে, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের উপর টিকা নিবন্ধ করো, অথবা দিয়ে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণের সম্পর্কে টিকা লেখো। 2 নম্বর হচ্ছে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল। 3 নম্বর প্রশ্ন, কিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন একে প্রত্যাখ্যান করেছিল। এবং 4 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। তাহলে তোমরা যদি ভাবো যে ষষ্ঠ অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়তে হবে, তাহলে তোমরা 3 নম্বর প্রশ্নটা, ক্রিপস মিশনের প্রস্তাব কী ছিল, ভারতীয়রা কেন একে প্রত্যাখ্যান করেছিল, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি হচ্ছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট কী ছিল, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। এই দুটো প্রশ্ন তোমরা পড়ে যাও, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে 100% তোমরা কমন পাবে। তা তোমাদের প্রত্যেককেই বলবো যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা টোটাল সাজেশনটা যদি না পড়তে পারো, তাহলে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম স্টার চিহ্ন দিয়ে, সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। এরকমভাবে কিন্তু আমি তোমাদের যে পূর্ববর্তী বিষয়ে যে সাজেশনগুলো দিয়েছিলাম, বাংলা, তারপরে ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হ্যাঁ, তোমাদের কিন্তু সমস্ত কিন্তু কমন চলে এসেছে। আমি কিন্তু যা প্রশ্ন বলেছিলাম প্রত্যেকটা সাজেশন কিন্তু হুবহু মিলে গেছে। তোমরা কিন্তু এখান থেকেও কমন পাবে 2024-এর যেদিনকে তোমরা ইতিহাস পরীক্ষাটি দিতে যাবে। তা তোমাদের বলবো যে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। যদি গোটা সাজেশনটা পড়তে পারো তাহলে তো খুবই ভালো, কোনো নিশ্চিন্তে পরীক্ষা দিতে যেতে পারবে। কিন্তু যদি গোটা সাজেশনটা যদি তোমরা না পড়তে চাও, তাহলে আমি যে প্রশ্নগুলো স্টার চিহ্ন দিয়ে দিলাম সেগুলো ভালো করে পড়ো, সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কি, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে সংক্ষিপ্ত পরিচয় দাও। তা তোমাদেরকে বলবো যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোন প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তা প্রথম প্রশ্ন হচ্ছে ট্রুম্যান নীতি কী এবং মার্শাল পরিকল্পনার এই উদ্দেশ্য কী ছিল। আর তারপরে বলবো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা এই দুটো প্রশ্ন পড়ো, এই দুটোর মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। যারা অল্প প্রশ্ন পড়ে নম্বর ভালো পেতে চাও তাদের জন্য বলবো, কিন্তু যারা গোটা সাজেশনটা পড়বে তারা কিন্তু 100% ফিট, মানে খুব ভালোভাবে তারা কিন্তু পরীক্ষাটা দিয়ে আসতে পারবে, কেননা এই সাজেশনটি কিন্তু হুবহু তোমরা কমন পাবে। তারপরে অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, না অষ্টম অধ্যায় থেকে যে অবশিল্পায়ন উপনিবেশীকরণ বলতে কী বোঝো, না সামাজিক ও রাজনৈতিক অর্থনীতিতে তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব এবং লক্ষ্য আলোচনা করো। 3 নম্বর হচ্ছে সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্যগুলি লেখো। তাহলে এই 3টি প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। 3টের মধ্যে প্রথম দুটো প্রশ্ন যদি পড়ো, এই প্রথম প্রশ্ন দুটো যদি পড়ো তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, তা এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই ইতিহাস পরীক্ষায় যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, তোমরা এই কয়েকদিনের মধ্যে হাতে সময় পাচ্ছ, সেগুলোর এই প্রশ্নগুলো রেডি করে নাও। তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো যে তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবে। ভিডিওটি কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনগুলো পাওয়ার জন্য। MCQ